ওকে, আমরা স্টার্ট করে দেই। আমাদের অটো অ্যাপ্রুভ করা আছে। যারা জয়েন করবেন জানা পরে তারা অটোমেটিক্যালি এক ক্লিকে জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আজকে আমি বলছিলাম যে আমাদের যে আইএলটিএস ফোকাসড গ্রামার ভোকাবুলারিগুলো আছে সেগুলো ২ ভাগে ভাগ করছিলাম। আমাদের লাস্ট ক্লাসে আমরা একটা পার্ট শেষ করছিলাম এবং আজকের ক্লাসে আমরা আরেকটা পার্ট নিয়ে কথা বলবো। অ্যান্ড আমি একটা হোমওয়ার্কও দিয়েছিলাম। আপনারা সবাই দেখলাম মাশাআল্লাহ হোমওয়ার্ক জমা দিয়েছেন। সবাই অনেক ভালো করেছেন। এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে জাস্ট আ কেন কারেক্ট সেন্টেন্স কারেক্ট যে ওয়ার্ড এটা হবে এটা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। এখানে বলা আছে যে মাই ফ্রেন্ডস ড্যাশ ট্রাভেলিং। এখানে ফ্রেন্ডস যেহেতু আছে একাধিক ফ্রেন্ড বলতেছে, সেক্ষেত্রে ভার্বের যে প্লুরাল ফর্ম সেটাই হবে। সেকেন্ড জিনিসটা নিয়ে একটু অনেকের কনফিউশন ছিল, সোশ্যাল মিডিয়া এখানে ইনফ্লুয়েন্স হবে বা ইনফ্লুয়েন্সার্স হবে কিনা। আমরা আমাদের এক্সপ্লেনেশনে দেখাইছিলাম যে মিডিয়া জিনিসটা হচ্ছে সবসময় প্লুরাল। ওকে, তো এখন যদি আমরা সোশ্যাল মিডিয়াকেও মিডিয়ার মতো করে চিন্তা করি, কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো আছে। তো সেই হিসেবে আমরা সোশ্যাল মিডিয়াকে মিডিয়ার মতো করে একটা মেজর একটা জিনিস ধরতে পারি। ওকে, অথবা আমরা সোশ্যাল মিডিয়াকে মিডিয়ার একটা পার্টও ধরতে পারি। তো সেই হিসাবে এটা সিঙ্গুলার প্লুরাল যে কোনোভাবে ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। তবে সেফ জিনিসটা আমার মনে হয় সিঙ্গুলার হিসেবে দেওয়া হয় ভালো। অ্যান্ড থার্ড নাম্বারে পিপল সবসময় প্লুরাল হিসেবে হবে, সেই জন্য আমরা ইউজ ব্যবহার করব। অ্যান্ড ফোর্থ জিনিসটা নিউজ এর সাথে এস থাকলে পরেও এইটা আপনার সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। মেনি স্টুডেন্টস, অনেক স্টুডেন্টসের কথা বলা হয়েছে, মেনি স্টুডেন্টস এর জন্য ভার্বের যে প্লুরাল ফর্ম প্রিফার আমরা এখানে নিব। দ্য নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস, এখানে অ্যাপ্লিক্যান্টস যতই আপনার প্লুরাল অবস্থায় থাকুক, এখানে মেইনলি ইন্ডিকেট করতেছে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা, দ্য নাম্বার অফ। ওকে, দ্য নাম্বার জিনিসটাকে আমরা সাবজেক্টে ফোকাস করলে এই জিনিসটা আমাদের সিঙ্গুলার আসে, দিস ইজ ওয়াই এটা আমাদের সিঙ্গুলার ভার্ব ফর্মটা আসবে। অ্যান্ড ৭ নাম্বারে এ লার্জ নাম্বার অফ পিপল, এটাও যদি আমরা নাম্বার ধরি তাহলে এ লার্জ নাম্বার মানে পিপলদের একটা বড় একটা সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা এইটাকে প্লুরাল হিসেবে ধরে আর ব্যবহার করব। স্টুডেন্টস, আমরা ইচ এভরিওয়ান দেখছিলাম, এগুলো সবসময় হচ্ছে সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। এই জন্য হ্যাজ এভরিওয়ান এটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। এটা হচ্ছে আপনার ওয়ান্টস বা ভার্বের যে সিঙ্গুলার ফর্ম। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের মধ্যে একজনের কথা বলা হয়েছে, এই জন্য এটা সিঙ্গুলার হিসেবে আমরা ইজ ব্যবহার করছি। ওকে, তো এই যে আমি আগে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা বললাম, এগুলো আপনার ঘুরে ফিরে প্রায় প্রত্যেকটা সাবজেক্টেই প্রত্যেকটা সেন্টেন্সে থাকবে। তো সেই হিসেবে একটু খেয়াল রাখবেন যে আপনি সাবজেক্ট কোনটা নিচ্ছেন এবং আপনার মেইন ভার্ব কোনটা বসাইছেন, কি বি ভার্ব আছে। একটু খেয়াল করলে আপনার এস বা ইএস এর সমস্যা বা ভার্বের যে নাউনের যে ফর্মের সমস্যা এগুলো থাকবে না। ওকে, আপনার যখন আইএলটিএস রাইটিং লিখবেন এবং আপনারা আমার কাছেই হোক বা এআইকে যদি বলেন যে অ্যাসেস করার জন্য, তাহলে দেখবেন যে ওরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জিনিসগুলো ভুল ধরবে, যেখানে এস বা ইয়েস হবে না। তো সেই ক্ষেত্রে আপনার যখন আগে থেকে এটা জানা থাকে, আপনি আগে থেকে কেয়ারফুল থাকেন, তো প্রথম থেকে আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো আজকে আমাদের গ্রামারের শুরুতে আমরা আর্টিকেল নিয়ে কথা বলবো। আর্টিকেলস আমরা স্কুল, কলেজ লাইফে ইভেন পড়ছি। আমাদের কলেজ লাইফে ছিল আরকি, আপনাদের আছে কিনা জানি না। তো আর্টিকেল জিনিসটা হচ্ছে আপনার এ অ্যান্ড দি এবং নো আর্টিকেল। মানে এ অ্যান্ড দির ব্যবহার এবং কোথায় আর্টিকেল হবে না, এই কয়েকটা জিনিসের ব্যবহার হচ্ছে আপনার আর্টিকেল। এবং আমরা আর্টিকেল বিশেষ করে দি এইটার ব্যবহার আমরা অনেক জায়গায় ব্যবহার করি। আমাদের স্পিকিংয়ে বলেন বা রাইটিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দি জিনিসটা বারবারই ব্যবহার করব। তো আসলে আমরা একটু রুলস জানার চেষ্টা করি এ অ্যান এর ক্ষেত্রে। সাধারণভাবে এ হচ্ছে আপনার কনসোনেন্টের আগে বসে, অ্যান হচ্ছে আপনার ভয়েলের আগে বসে। ওকে, এটা একটা জিনিস। তো এ এবং অ্যান কখন বসে? ওকে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স, আগে আমরা কাউন্টেবল নাউনে আসি। মানে এমন কিছু নাম, এমন কোনো কিছুর নাম যে জিনিসটা আপনার ২ এর বেশি হইতে পারে, ২ টা হইতে পারে, ৩ টা হইতে পারে। সেজন্য এটা হচ্ছে কাউন্টেবল নাউন। সো সেই নামটা ২ টা ৩ টা হইতে পারে, হওয়া সত্ত্বেও যখন ওই নামটা একটা বুঝাবে মানে সিঙ্গুলার বুঝাবে। ওকে, ধরুন যে গরু, 2 কাউস, 3 কাউস থাকতে পারে। কিন্তু যখন একটা কাউকে বোঝাবে, একটা গরুকে বোঝাবে, 1 কাউকে বোঝাবে এবং সেটা যখন ফর দ্য ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করা হয়, মানে সেন্টেন্সে ১ম বার বলা হচ্ছে ওই গরুটা সম্পর্কে, দেন আমরা হচ্ছে এ বা অ্যান বসাবো। অ্যান বসাবো যদি সেটা ভাওয়াল হয়, ওই
প্রথম লেটারটা ওই ওয়ার্ডের এবং এ বসাবো যদি কনসোন্যান্ট হয়। ওকে? তো বুঝলাম যে আমরা নাউন সেটা কাউন্টেবল হইতে হবে এবং সেটা যদি সিঙ্গুলার হয় দেন আমরা হচ্ছে এ বা এন বসাবো। বিষয়টা আপনাদের কাছে একটু জটিল মনে হইতে পারে কিন্তু একটু মাথা খাটিয়ে চিন্তা করেন যে নাউনগুলো যেটা কাউন্ট করা যায় ২ টা ৩ টা হয় সেটার একটা যখন হবে এবং সেটা ১ম বার সেন্টেন্সে থাকবে আমরা হচ্ছে এ বা এন ইজিলি বসাই দেব। এই ধরেন যে আই বউট এ বুক ইয়েস্টারডে। এখানে বুক একটা কাউন্টেবল জিনিস কারণ বুকের এখানে বুকস হয় 2 বুকস 3 বুকস হয় কিন্তু এখানে একটা বইয়ের কথা বলতেছে এই জন্য আমরা আগে হচ্ছে এ বসাইছি। ওকে? এবং বইটা যেহেতু আগে আমরা প্রথমবার বলতেছি এই জন্য আমরা হচ্ছে এই এ বা অ্যান এখানে বসাইছি। যেহেতু এটা কনসোনেন্ট এই জন্য আমরা এ বসাইছি। অ্যান্ড সেকেন্ডলি দেখেন ফার্নিচার জিনিসটা একটা কাউন্টেবল জিনিস, সরি আনকাউন্টেবল জিনিস, মানে এটা ফার্নিচার্স হয় না, এটা সবসময় অপরিবর্তিত অবস্থায় থাকে। সুতরাং যেহেতু এটা আনকাউন্টেবল জিনিস এটার আগে আমরা এ বা অ্যান কিছুই বসাবো না। ওকে, এটা মাথায় রাখবেন। এবং দি এর ব্যবহারটা একটা ইউনিক ব্যবহার আছে সেটা হচ্ছে যেটা আগে মেনশন করা হয়েছে, মানে একটা প্যারাগ্রাফের হয়তো প্রথম সেন্টেন্সে ওই জিনিসের সম্পর্কে অলরেডি কথা বলা হয়েছে। হ্যাঁ, ওই জিনিসটা যখন আবার বলা হবে বা ওই জিনিসটাকে রেফারেন্স দিয়ে আবার কথা বলা হবে তখন আমরা দি বসাবো। কোনো একটা জিনিস খুবই ইউনিক একটা আছে ধরেন বা খুবই স্পেশাল জিনিস বা সুপারলেটিভ জিনিস কি আমরা বলি যে দ্য বেস্ট, দ্য বিগেস্ট, দ্য বেস্ট, দ্য বিগেস্ট, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা বসাবো। অ্যান্ড অর্ডিনালস, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে দি বসাবো। একটু উদাহরণ দেখি। আই স এ মুভি। মুভির কিন্তু আপনার কাউন্টেবল হয়, মানে মুভিস হয়। তো যেহেতু মুভিটা প্রথমবার বলতেছে এই জন্য আমরা এ বসাইছি। এখন এই মুভি সম্পর্কে যখন আরেকটা সেন্টেন্স আসবে তখন আমরা দি বসাবো। মানে এটা আগে মেনশন করা হয়ে গেছে। ওকে? দ্য সান, দ্য ইন্টারনেট, দ্য প্রাইম মিনিস্টার, এগুলো হচ্ছে ইউনিক জিনিস বা এগুলো আমরা বলতে পারি যে একটা জিনিস বা স্পেশাল জিনিস। আবার সুপারলেটিভ এখানে কি আছে? দ্য বেস্ট ওয়ে, দ্য ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম। ওকে? তো এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে দি বসাবো। তো আমরা এখানে এ অ্যান এবং দি কখন বসবে আমরা এগুলো নিয়ে কথা বলা হয়ে গেল। আশা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন যদি আপনারা এক্সাম্পল দেখেন আরো। আপনারা ChatGPT যদি বলেন যে আমাকে ইয়ান দির আরো অনেক এক্সাম্পল দাও যেখানে হচ্ছে এই রুলসগুলো ফলো করে আপনার হচ্ছে এ অ্যান দি ইউজ করা হয়েছে। দেখবেন যে আপনাকে আরো অনেক বেশি এক্সাম্পল দেবে। তো এবার আসি নো আর্টিকেলস। কখন আমরা আর্টিকেল বসাবো না। ওকে? ডু নট ইউজ আর্টিকেলস বিফোর আনকাউন্টেবল নাউন্স। আমরা একটু আগে দেখলাম কি ফার্নিচার। ওকে? তো ফার্নিচার আনকাউন্টেবল, ফার্নিচার্স হয় না। তো সেগুলোর আগে আমরা এ অ্যান্ড দি কোনোটাই বসাবো না। নো আর্টিকেল হবে। এবং প্লুরাল নাউন্স বিশেষ করে। মানে যে নাউনটা কাউন্টেবল সেটা ২ টা বা ৩ টা সম্পর্কে বলতেছে সেগুলোর আগে আমরা হচ্ছে দি বসাবো না ফর দ্য ফার্স্ট টাইম। মানে ১ম বার বলার ক্ষেত্রে। কিন্তু যখন আপনার কি হবে ওই জিনিসটা আগে মেনশন করে আবার ওইটা রেফারেন্স নিয়ে আরও ডিটেল কথা বলা হবে ওইটাকে আবার ইন্ডিকেট করে কথা বলবে দেন হচ্ছে আমরা দি বসাবো। এইটা হচ্ছে দির পাওয়ার। আপনি প্রথমে কোনো আর্টিকেল না বসালে ওই জিনিসটা যখন আবার বলবেন তখন আমরা হচ্ছে দি বসাতে পারবো। ওকে? আশা করি বুঝাতে পারছি আমি। এই দেখেন রিসার্চ ইজ ইম্পর্ট্যান্ট। এখানে রিসার্চের আগে আমরা এ অ্যান দি কিছুই বসাই নাই। ওকে? কারণ রিসার্চ হচ্ছে আনকাউন্টেবল জিনিস, রিসার্চেস হয় না। বুকস আর ইউজফুল। এখানে বুকস একটা প্লুরাল নাউন। যেহেতু প্রথমবার বসছে তাহলে আমরা বুকসের আগে কোনো আর্টিকেল বসাই নেই। ওকে? তো এখানে যে মেইন যে ট্রিক্স সেইটা হচ্ছে যদি আপনি অল ইন জেনারেল সবাইকে একসাথে বোঝান যেমন যে বুকস এখানে ওভারঅল সব বইকেই বোঝাচ্ছে মানে প্লুরাল জিনিস বোঝাচ্ছে তাহলে আমরা এখানে কোনো আর্টিকেল বসাবো না। যদি আপনি সবার মধ্যে যে কোনো একটাকে বোঝান তাহলে আপনি হচ্ছে এ বা এন বসাইতে পারেন। যদি আপনি সবার মধ্যে স্পেসিফিকভাবে একটাকে ধরেন বা আপনি আগে একবার বলছেন পরে আরও স্পেসিফিকভাবে ওই জিনিসটাকে বলতেছেন দেন আপনি হচ্ছে তি বসাবেন। ওকে? তো আমরা এই ২ টা জায়গা থেকে যদি আমরা এন, দির যে ব্যবহার আছে, কোথায় ব্যবহার করব না বুঝি তাহলে আমার মনে হয় যে আপনাদের আর্টিকেলে সেরকম কোনো ভুল হবে না। এক্ষেত্রে আপনারা কাউন্টেবল, আনকাউন্টেবল জিনিস এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং কখন একটা সেন্টেন্সে ১ম বার একটা জিনিস ব্যবহার করা হচ্ছে আবার সেকেন্ড কোথায় ব্যবহার করা হচ্ছে এটা বোঝার চেষ্টা করবেন। তো একটা জিনিস সম্পর্কে আরো বলতে হয় যে আনকাউন্টেবল নাউন সম্পর্কে মানে যেগুলো হচ্ছে কাউন্ট করা যায় না। ওকে?
নো আর্টিকেল বসে, তো বিশেষ কিছু যদি স্পেসিফিক তখন আমরা দি বসতে পারি। সেম জিনিস এখানে বলছি। এখানে দেখেন যে ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন ইজ ক্রুশাল ফর ডিসিশন মেকিং। ইনফরমেশনে আপনার হচ্ছে ইনফরমেশনস হয় না। ওকে, ইনফরমেশন সবসময় পরিবর্তিত হয়। এই জিনিসটা খেয়াল রাখেন, কারণ এই যে ওয়ার্ডসটা, এই ওয়ার্ডটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ, কারণ এটা আমরা মাঝে মাঝে ব্যবহার করব। অ্যান্ড টেকনোলজি সাধারণত হচ্ছে আপনার আনকাউন্টেবল জিনিস। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটার আগে কোনো এ অ্যান দি বসাবো না। ওকে, তো আমরা দেখলাম ইনফরমেশন আছে, ফার্নিচার আছে, রিসার্চ আছে, টেকনোলজি আছে, যেগুলো হচ্ছে আনকাউন্টেবল বা যেগুলোকে আমরা একাধিকভাবে বলতে পারি না, যে টু টেকনোলজিস, থ্রি টেকনোলজিস এরকম করে আমরা বলতে পারি না। এগুলো আনকাউন্টেবল, এগুলোর সাথে এগুলোর আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। তবে যদি স্পেসিফিকভাবে বলেন, বারবার বলেন, তখন হচ্ছে আমরা দি বলতে পারবো বা দি বসাইতে পারবো। এবার আসেন আমরা পাংচুয়েশন অ্যান্ড কোয়ারেন্স নিয়ে কথা বলার চেষ্টা করি। পাংচুয়েশনটাও গুরুত্বপূর্ণ, বিশেষ করে কমার ব্যবহারটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কিছু জিনিস আছে যেগুলো আপনার আইএলসের সাথে সরাসরি কানেক্টেড। আসলে আমরা কমার জিনিসটা দেখি। কমার সাধারণ ব্যবহার আমরা এটাই জানি যে কোনো একটা ক্যাটাগরির কোনো একটা জিনিস বারবার বা একাধিক জিনিস আসতেছে, সেগুলোর মাঝে আমরা কমা ব্যবহার করতে পারবো। যেমন আইএলটিএস 4টে পার্ট: রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। রিডিং এর পরে কমা, রাইটিং এর পরে কমা, এরকম। তো এখানে সে কী এনজয় করে? রিডিং এনজয় করে, রাইটিং এনজয় করে, ওয়াচিং মুভিস এনজয় করে। এগুলোর আগে সে কমা ইউজ করছে। এখানে দেখেন অ্যান্ড এর আগে কিন্তু কমা ইউজ করছে। এগুলো নিয়ে কিছু বিতর্ক আছে, তবে সেফ হচ্ছে আপনি এটার আগে কমা ইউজ করেন। ওকে, তো অনেকগুলো আইটেম যখন আমরা লিস্ট আকারে বলবো, তার মাঝে আমরা কমা ব্যবহার করব। ওকে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দুইটা সেপারেট ক্লজ, দুইটা ক্লসেস। ক্লজ নিয়ে আমরা একটু আগে আমরা গত ক্লাসে কথা বলছি যে এখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং মিনিং থাকবে ওইটার একটা। ওকে, এবং এইরকম ২টা বা ৩টা জিনিস একটা সেন্টেন্সে থাকতেই পারে। আমরা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ দিছি, কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ দিছি যে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো এই যে জিনিসগুলো ছাড়াও আপনি যখন এই যে একেকটা ক্লজেস আপনি একটা সেন্টেন্সে ২ বার বা ৩ বার ব্যবহার করবেন, একটা ক্লজ শেষ করার পর আপনি একটা কমা ব্যবহার করবেন। দেন হচ্ছে আপনি আরেকটা ক্লজে যাবেন। যদি এখানে আরও কিছু থাকতো তাহলে এটার আগে হচ্ছে কমা আসতো। When people move to cities, they often find better job opportunities. এখানে একটা ক্লজ, সম্পূর্ণ একটা ক্লজ আসছে, এখানে সম্পূর্ণ আরেকটা ক্লজ আসছে। এবং আরেকটা ইউজফুল জিনিস, বিশেষ করে রাইটিং এর ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ফ্রেজ হিসেবে, ধরেন যে আপনি ইন্ট্রোডাকশন লিখতে চাচ্ছেন, আপনি শুরু করতে পারেন যে টু ইন্ট্রোডিউস দিস কনসেপ্ট, মানে কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করতে, দেন একটা কমা, তারপর আপনি ইন্ট্রোডাকশনটা লিখলেন। দেখেন সিমিলারলি এখানে কনক্লুশনটাও নিয়ে আসছে যে ইন কনক্লুশন দ্য গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর ইন এডুকেশন। ইন কনক্লুশনের পরে একটা কমা ব্যবহার করছে। মানে আমি এর পরবর্তী সেন্টেন্সটাতে বা পরবর্তী ক্লসেসগুলোতে কী বলতে চাচ্ছি সেটা যদি আমরা আগে মানে ইন্ট্রোডাক্টরিভাবে বলি যে ইন কনক্লুশন বা টু ইন্ট্রোডিউস দিস বা ফর এক্সাম্পল, এই যে ফর এক্সাম্পল এই জিনিসটা বলার পর কমা আনবো এবং এক্সাম্পল জিনিসটা কি এইটা আমরা কমার পরে হচ্ছে এক্সপ্লেন করব। ঠিক আছে, এবারে ইন কনক্লুশনের পর কমা আনবো এবং কনক্লুশনটা কি সেইটা আমরা পরে নিয়ে আসবো। আবার দেখেন একটা জিনিস, খুবই ভালো একটা জিনিস এক্সট্রা ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে, মাই ব্রাদার হু লিভস ইন কানাডা ইজ এ ডক্টর। যদিও এই ধরনের সেন্টেন্স আমরা কম ইউজ করার চেষ্টা করব, তবে এগুলো মাথায় রাখবেন। বিশেষ করে আপনার রিডিং লিসনিংয়ের ক্ষেত্রে হচ্ছে এই টাইপের জিনিসগুলো মাথায় রাখলে পারে আপনার অ্যান্সার প্রেডিক্ট করা যায়। মাই ব্রাদার হু লিভস ইন কানাডা ইজ এ ডক্টর। একটা কমন মিস্টেকের উদাহরণ দেওয়া আছে এখানে, পিপল ওয়ান্ট টু লিভ লঙ্গার, দে নিড টু ইট ওয়ান্ট দে নিড টু ইট হেলদি ফুড। পিপল ওয়ান্ট টু লিভ লঙ্গার, সো দে নিড টু ইট হেলদি ফুড। যদিও এখানে সো দিয়ে হচ্ছে আগে কমা নিয়ে আসছে, এখানে হু দিলে পরেও সমস্যা হতো না। হু ওয়ান্ট টু লিভ লঙ্গার। যাই হোক, তো এখানে উদাহরণটা হচ্ছে আপনার ক্লসের জন্য, যে দুইটা ক্লস আসছে, মাঝখানে হচ্ছে কমা দিয়ে এদেরকে সেপারেট করা হচ্ছে। তাহলে কমা আমরা লিস্টের জন্য ব্যবহার করতে পারি, ক্লসের জন্য ব্যবহার করতে পারি, কোনো একটা জিনিস ইন্ট্রোডাকশনের শুরুতে ব্যবহার করতে পারি, এক্সট্রা ইনফরমেশন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এর মধ্যে এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমরা ফুল স্টপের ব্যবহার জানি। ফুল স্টপ যদি সিম্পলি বলি, কোনো একটা আইডিয়া সম্পূর্ণভাবে বলা হয়েছে বা কোনো একটা মিনিং সম্পূর্ণভাবে বলা হয়েছে এবং আপনি চাচ্ছেন যে ওই জিনিসটা আলাদাভাবে বলতে বা আলাদাভাবে লিখতে,
দেন আপনি ফুল স্টপ ব্যবহার করবেন। দেখেন ক্লসে কিন্তু মাঝে মাঝে ইন্ডিপেন্ডেন্ট ক্লস থাকে যেখানে একটা সম্পূর্ণ মিনিং আসে, কিন্তু আপনি ওইটার সাথে কানেক্ট করে আরও সেন্টেন্স নিয়ে আসতে চাইলে বা আরও মিনিং নিয়ে আসতে চাইলে আপনি কমা দিয়ে হচ্ছে পরবর্তী ক্লসগুলো লিখতে পারেন। কিন্তু আপনি যদি চান যে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস নিয়ে আসছেন, ওইটা শেষ, আপনি পরে আবার কথা বলতে চাচ্ছেন, দেন আপনি ফুল স্টপ দিয়েও শেষ করতে পারেন, কোনো সমস্যা নাই। Education plays a vital role in development. It improves people's quality of life. They show control of ideas and sentence structure. ওকে, তো আপনি চাইলে ফুল স্টপ ব্যবহার করতে পারেন, আপনি চাইলে কমা দিয়ে ব্যবহার করতে পারেন। ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি ব্যবহারটা জানেন, কোথায় কোনটা ব্যবহার করতে হয় বা কীভাবে ব্যবহার করতে হয়। তো এবার আসি কোলনের ব্যবহার। কোলনের ব্যবহার করা যায়, তবে এটা ওভার ইউজ করা যাবে না এবং কম ইউজ করাটাই আমার মনে হয় ভালো। আগে যেটা বললাম যে আমরা ইন্ট্রোডাক্টরি ফ্রেজ হিসেবে আগে কমা ব্যবহার করছি। আপনি ক্লোনও ব্যবহার করতে পারেন, বিশেষ করে আপনি এক্সাম্পল বা লিস্ট যখন দিবেন তখন ব্যবহার করতে পারেন। There are three main causes of pollution. এখানে কোলন ব্যবহার করছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ভেহিকল এমিশনস অ্যান্ড প্লাস্টিক ডিসপোজাল। দ্য সলিউশন ইজ সিম্পল, পিপল মাস্ট রিসাইকেল মোর অ্যান্ড ইউজ পাবলিক ট্রান্সপোর্ট। ওকে, আগেই বলছি যে এটা আপনি ওভার ইউজ করবেন না, চেষ্টা করবেন কম ইউজ করার। এক্ষেত্রে আপনি কমা ব্যবহার করে যে ইন্ট্রোডাক্টরি ফ্রেজ বা কনক্লুশন যে ফ্রেজ আছে সেগুলো ব্যবহার করে দেন আপনি এক্সাম্পলে আসেন বা কনক্লুশনে আসেন বা ইন্ট্রোডাকশন দেন। সেটাই হচ্ছে আমাদের বিশেষ করে আইএলটিএস যে ফর্মাল রাইটিং ফোকাস করে আমরা ফর্মাল রাইটিংয়ে এগুলো নিয়ে হচ্ছে রাখার চেষ্টা করব। ওকে, তো আমরা একটু দেখি যে আপনারা কে কে আছেন ক্লাসে। ফারাজ আরিন আপু আছে, আবু হানিফ, রুশাদ শারমিন, সাদিয়া। ওকে, তো এখানে ৩টা কোশ্চেন আছে, আপনাদেরকে ৩ জনকে হচ্ছে ৩টা বলতে হবে। তো আবু হানিফ ভাই প্রথমটা বলেন যে ৩টা ক্লসেসকে একটা সেন্টেন্স ব্যবহার করতে কোন পাংচুয়েশন মার্কটা ব্যবহার করতে হবে? কমা। থ্যাংক ইউ। রুশাদ শারমিন সাদিয়া বলেন যে কখন আনকাউন্টেবল নাউনের আগে দি বসানো যাবে? কারণ আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের আসে কখনো আর্টিকেল বসানো যায় না। যখন স্পেসিফিক ভাবে বারবার আসবে একটা জিনিস তখন সেক্ষেত্রে আমরা দি বসাতে পারবো। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ফারাজ আরিন আপু বলেন যে ২টা আনকাউন্টেবল নাউন্সের নাম বলেন। আমরা কয়েকটা কথা বলছি এখানে, তেমন ২টার মধ্যে আপনি ২টা না বলে একটা অন্তত বলতে হবে। আপু কি? টেকনোলজি। ইয়েস, টেকনোলজি। টেকনোলজি হইতে পারে, ফার্নিচার হইতে পারে, রিসার্চ হইতে পারে, ইনফরমেশন হইতে পারে। ওকে, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আসলে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে যাই। এখানে আমি আপনাদেরকে অ্যাক্টিভ প্যাসিভ কীভাবে চেঞ্জ করতে হয়, বিভিন্ন রুলস রেগুলেশন এইগুলো দেখাবো না। জাস্ট আপনাদেরকে দেখাবো যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস কোথায় ব্যবহার করা যায় এবং সিম্পলি এটা কিভাবে লেখা যায়। ওকে, আমরা আগে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের কি আসলে বোঝার চেষ্টা করি। যদি একদম সহজভাবে বলি, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে সাবজেক্ট সে নিজে কাজটা করে। ওকে, এবং প্যাসিভ ভয়েস হচ্ছে ওইটা দ্বারা কাজ করা হয়, মানে ও অ্যাকশন রিসিভ করে, ও সরাসরি করে না, তো বোঝা যাচ্ছে যে ওইটা দ্বারা কাজটা হয়েছে। তাহলে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ও সরাসরি কাজটা করতেছে এবং প্যাসিভ ভয়েস হচ্ছে ও কাজ রিসিভ করতেছে বা ওর দ্বারা কাজটা হচ্ছে। ওকে, মানে একটু জটিল জিনিস মনে হইতে পারে, তারপরেও আপনারা এক্সাম্পল দেখলে বোঝা যাবেন যে এখানে দেখেন অ্যাক্টিভ ভয়েসের কি, দ্য কোম্পানি ইনক্রিজড ইট সেলস বাই 20%। কোম্পানি ইনক্রিজড, কোম্পানি যে ইনক্রিজ করছে এটা সরাসরি বোঝা যাচ্ছে এখানে। ওকে, প্যাসিভ ভয়েসে কি বলছে, সেলস আর ইনক্রিজড বাই 20% বাই দ্য কোম্পানি, মানে কোম্পানির দ্বারা এটা হয়েছে, সেলসটা ইনক্রিজ হয়েছে এই জিনিসটাকে এখানে ফোকাস রাখছে। দেন হচ্ছে কার দ্বারা হয়েছে, কোম্পানির দ্বারা। আর এখানে হচ্ছে কোম্পানি জিনিসটা করছে এইটাকে ফোকাস রাখা হয়েছে। তাহলে পার্থক্য হচ্ছে আপনার ফোকাস পয়েন্টে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার একটা স্ট্রাকচার হচ্ছে, বিশেষ করে প্যাসিভের ক্ষেত্রে আপনার অবজেক্টটা আগে নিয়ে আসবেন, তারপর আপনার বি ভার্বগুলো নিয়ে আসবেন। ওকে, তারপর ভার্বের যে থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটা নিয়ে আসবেন এবং সাধারণত বাই দ্বারা এবং এজেন্ট মানে যে কাজটা করছে বা যার দ্বারা কাজটা হয়েছে সেটা আপনি এখানে নিয়ে আসতে পারেন। তো মাঝে মাঝে হচ্ছে এই দুইটা আপনার নাও থাকতে পারে বা ব্যবহার নাও করা যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এই দুইটা মেনশন করে না। উদাহরণ দেখেন, পিপল রিসাইকেল পেপার ইন মেনি কান্ট্রিজ। এইটার ক্ষেত্রে কিভাবে প্যাসিভ করছে, রিসাইকেল পেপার, পেপার হচ্ছে আমাদের মেইন যে অবজেক্ট, এটা নিয়ে আসছে যে পেপার।
বি ভার্ব হিসেবে পেপারের সাথে হচ্ছে আপনার ইজ যায়, এবং রিসাইকেল হচ্ছে এখানে মেইন যে ভার্ব, এটাতে থার্ড ফ্রম রিসাইকেলড ইউজ করছে, এবং লাস্টে যা আছে ইন মেনি কান্ট্রিজ। কিন্তু এখানে দ্য পিপল জিনিসটা আর রাখে না। আমি আগে বলছিলাম যে এই জিনিসটা আপনার উজ্জ্বল রাখতে পারে। ওকে, এটা হচ্ছে একটি ফর্মাল এবং অবজেক্টিভ দেখাচ্ছে। সো বুঝলাম যে আপনার প্যাসিভ ভয়েসটা হচ্ছে একটু বেশি ফর্মাল জিনিস। তবে স্পিকিংয়ের ক্ষেত্রে আপনি অ্যাক্টিভ ভয়েসে বেশিরভাগ বলার চেষ্টা করবেন, এবং আমরা যখন স্পিকিংয়ের এক্সাম্পল দেবো, স্ট্রাকচার শেয়ার করবো, দেন আমরা হচ্ছে এটা বোঝার চেষ্টা করব। তবে আমরা রাইটিং টাস্ক 1 বলেন বা 2 বলেন না কেন, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা প্যাসিভটা ইউজ করার চেষ্টা করব, বেশি করে রাইটিং টাস্ক 1 এর জন্য। তো এবার আসি যে কোন ভয়েসটা হচ্ছে কোথায় ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে। রাইটিং টাস্ক অনেক ক্ষেত্রে বিশেষ করে কোনো প্রসেসকে ডিসক্রাইব করতে বা ডেটা ডিসক্রাইব করতে আমরা হচ্ছে প্যাসিভটা ব্যবহার করে থাকি। দ্য ওয়াটার ইজ হিটেড টু 100%, ওয়াটারকে হচ্ছে 100% হিট করা হয়েছে, ইজ হিটেড টু 100%। এখানে কে হিট করছে এটা উজ্জ্বল রাখছে, বা ওইটা কার দ্বারা হয়েছে এটা অতটা দেখাই নাই। ওকে, অ্যাক্টিভ হচ্ছে কখন, যখন যে কাজটা করতেছে ওকে আমরা ক্রেডিট দিচ্ছি। আমরা একটু আগে দেখলাম যে কোম্পানি হচ্ছে সেল ইনক্রিজ করছে, ওইটা আমরা আগে নিয়ে আসছি। যে কাজটা করছে ওকে আমরা ক্রেডিট দিচ্ছি, ওকে ফোকাস রাখতেছি। দেন হচ্ছে আমরা এটা দেখি, তো সায়েন্টিস্ট ডিসকভার্ড এ নিউ ভ্যাকসিন। তো এই জিনিসটা হচ্ছে আমরা কি করতে পারি, এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে রাইটিং টাস্ক টু এর ক্ষেত্রে আমরা এক্সাম্পল যদি দেই যে রিসার্চ বা সায়েন্টিস্টরা এই জিনিসটা আবিষ্কার করছে, বা ধরুন যে কোনো একটা দেশ এরকম একটা পলিসি গ্রহণ করছে, তখন ওই দেশ যে পলিসিটা গ্রহণ করছে বা সায়েন্টিস্ট যে ওই জিনিসটা আবিষ্কার করছে তাকে ফোকাস রাখার জন্য, তাকে ক্রেডিট দেওয়ার জন্য আমরা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সটা ব্যবহার করবো, অ্যাক্টিভ ভয়েসটা ব্যবহার করব। আবার প্যাসিভ হচ্ছে আমরা এটার সাথে বলতে পারি যে যখন আপনার ডুয়ার হচ্ছে আননোন থাকবে, বা আপনি তাকে এখানে দেখাতে চাচ্ছেন না। দ্য ব্রিজ ওয়াজ কমপ্লিটেড ইন 1999, কে কমপ্লিট করছে বা কারা কাজ করছে এইটা এখানে রাখা হয় নাই। সাধারণত আপনার এটা কখন হয়, এই যে রাইটিং টাস্ক অনেক ক্ষেত্রে, ডাটার ক্ষেত্রে। কারণ ওইখানে হয়তো দেখাচ্ছে যে আপনার বিভিন্ন 4টা ব্রিজ আছে, 4টা ব্রিজের কোনটা কত সালে কনস্ট্রাকশন হয়েছে, বা কোনটা কিভাবে সামনে আগাইছে, কতটুকু কত শতাংশ হয়েছে, কিন্তু কোন কোম্পানি এটা করছে এটা নাও থাকতে পারে, বা কতজন শ্রমিক এই কাজটা করছে এটা নাও থাকতে পারে ডাটার মধ্যে। তো যেহেতু ডাটার মধ্যে না, আমরা দেখাবো কীভাবে, আমরা দেখাতে তো পারবো না। আমাদের কাছে আছে সাল আছে, এবং কতটুকু হয়তো ইনক্রিজ হয়েছে ওই জিনিসগুলো আছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এইটা বাদ দিয়ে আমরা প্যাসিভ সেন্টেন্স এনে এটা দেখাবো যে এটা এত সালে কমপ্লিট হয়েছে। ওকে, তো রাইটিং টাস্ক 2তে আমাদের অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অ্যাক্টিভ ভয়েস। অপিনিয়ন কি? অপিনিয়নটা আপনার দেখাতে পারবেন যে রিকমেন্ডেশনের ক্ষেত্রে, বা আপনার কনক্লুশনের ক্ষেত্রে, বা আমাদের যে ভিউ টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে, বা অপিনিয়ন টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে, যে আমি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি করতেছি কিনা, বা 2টা ভিউ আমি ডিসকাস করব তার আগে আমার অপিনিয়ন দিব। ওকে, মানে কোয়েশ্চেনগুলো এরকম হয়ে থাকে, একটা সিচুয়েশন থাকে, ওই সিচুয়েশনের সাথে আপনি অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি কিনা। ওকে, তো আপনাকে বলতে হবে যে ইন মাই অপিনিয়ন বা আই থিঙ্ক দিস। ওকে, তো আপনার অপিনিয়ন যখন বলবেন দেন আপনি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটা ব্যবহার করবেন। আই বিলিভ টেকনোলজি ইমপ্রুভস এডুকেশন। টেকনোলজি যে জিনিসটা ইমপ্রুভ করছে, টেকনোলজিকে ফোকাস দেওয়ার জন্য বা টেকনোলজিকে ক্রেডিট দেওয়ার জন্য আপনি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটা ব্যবহার করবেন। ওকে, এবং যদি আপনি ফর্মাল স্টেটমেন্ট দিতে চান, ফর্মাল স্টেটমেন্ট কি? এটা সাধারণত আমাদের রাইটিং টাস্ক 2 এর যে বডি প্যারাগ্রাফ থাকে, আমরা যখন সাপোর্টিভ সেন্টেন্স দেব, মানে একটা আইডিয়াকে সাপোর্ট দেবো, এক্সপ্লেন করতে যাব, তখন হচ্ছে আমরা এই প্যাসিভ জিনিসটা ব্যবহার করতে পারবো। এবং এইটা হচ্ছে ফর্মাল স্টেটমেন্ট টাইপের আর কি। ইট ইজ বিলিভ দ্যাট এক্সারসাইজ রিডিউসেস স্ট্রেস। ওকে, এটাও কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। এখানে বিলিভটা হচ্ছে আপনার মেইন ভার্ব। যাই হোক, তো এই জিনিসটা আমরা কখন, যখন আমরা ফর্মাল স্টেটমেন্ট দিব, বিশেষ করে আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর বডি প্যারাগ্রাফের সাপোর্ট সেন্টেন্স এবং আরও সেন্টেন্স অ্যাড করার ক্ষেত্রে। ওকে, তো আশা করি আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসটা কখন কোনটা ইউজ করতে হয় এটা আমরা এখানে জানার চেষ্টা করলাম। জাস্ট জানলাম আর কি, কিন্তু আমরা এখানে সরাসরি ব্যবহার করে আপনাদেরকে দেখালাম না। আমরা অবশ্যই রাইটিং টাস্ক 1, 2, স্পিকিং সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, তখন বুঝতে পারবেন যে এখানে কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে এবং কোন ধরনের ভয়েস এখানে ব্যবহার করা হচ্ছে। আসেন আমরা কিছু সহজ জিনিসের মধ্যে এখন যাই। লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড কানেক্টরস, এগুলো আপনার সেন্টেন্সের মধ্যে বা প্যাসেজের মধ্যে ব্যবহার করলে আপনি আসলে বুঝতে পারবেন যে কোন কোন লিঙ্কিং ওয়ার্ড বা কোন কোন কানেক্টরস কোন কোন জায়গায় ব্যবহার করা যাইতে পারে।
অ্যাডিশন বা অ্যাড করা, এক্সট্রা আইডিয়া দেওয়ার ক্ষেত্রে যখন আপনি কোনো একটা পয়েন্টকে আরও এক্সট্রা ডিটেলে অ্যাড করবেন, ধরুন যে আপনি বললেন যে এয়ার পলিউশন জিনিসটা আস্তে আস্তে অনেক বাড়তেছে বা এই যে এই প্রবলেমটা আরও অনেক বেশি প্রকট হচ্ছে। ওকে, তো এইটা একটা সেন্টেন্স বললেন। এখন এই যে আরও জিনিসটা প্রকট হচ্ছে বা এয়ার পলিউশন বাড়তেছে, এইটা আপনি আরও এক্সট্রা ইনফরমেশন দিতে চাচ্ছেন। বিশেষ করে আপনি এখানে চাচ্ছেন যে একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আসতে। স্ট্যাটিস্টিক্স বলতে যে আগে এরকম ছিল, এখন এরকম আছে। ওকে, এখানে আপনি সরাসরি সায়েন্টিস্ট এটা বললো বা রিসার্চ এটা বললো এরকম না বলে যে আগে এটা ছিল, এখন এটা এত পার্সেন্ট বেড়ে গেছে। তো এগুলো মনে করেন যে আপনার একটা অ্যাডিশন বা এক্সট্রা তথ্য দেওয়া, অ্যাড করা। যাই হোক, আমি উদাহরণস্বরূপ বললাম এটা। তো যখন আপনি কোনো একটা আইডিয়াকে এক্সপ্যান্ড করবেন বা আরও ইনফরমেশন অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই অ্যাডিশন টাইপের ওয়ার্ডস ব্যবহার করবেন। এর মধ্যে মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, অলসো। এর মধ্যে তিনটা জিনিস হচ্ছে বেশি ফর্মাল, এই তিনটা জিনিস আপনার মুখস্থ রাখবেন বা ইউজ করবেন বেশিরভাগ ক্ষেত্রে। এক্সাম্পল দেখি আমরা। মেনি পিপল প্রিফার অনলাইন লার্নিং। ইন এডিশন, ইট সেভস বোথ টাইম অ্যান্ড মানি। তো অনলাইন লার্নিং সম্পর্কে আরও অ্যাড করলো ইনফরমেশন, এটা শুরুতে ইন অ্যাডিশন ব্যবহার করলো। এখানে মোর ওভার ব্যবহার করতে পারতো, ফার্দার মোর ব্যবহার করতে পারতো। ওকে, আবার আমরা কন্ট্রাস্ট দেখি। কন্ট্রাস্ট টাইপের কী কী ওয়ার্ডস আছে? এগুলো হচ্ছে আপনার অপোজিট আইডিয়া দেখাবে, মানে একই ধরনের জিনিস তবে বিপরীত কাজ করে বা বিপরীত ধরন আর কি। used when comparing two different opinions or facts. এর মধ্যে রয়েছে however, on the other hand, in contrast, whereas, although, even though. ওকে, তো আমরা এক্সাম্পল দেখি। দ্য নাম্বার অফ স্টুডেন্টস স্টাডিং অ্যাব্রড ইনক্রিজড, হাউএভার টিউশন ফিস বিকেম মোর এক্সপেন্সিভ। তো এখানে স্টাডি অ্যাব্রড নিয়ে কথা বলতেছে। প্রথম বললো যে যারা পড়তে যাচ্ছে তাদের সংখ্যাটা বাড়তেছে, যদিও টিউশন ফিটা হচ্ছে আরও এক্সপেন্সিভ হচ্ছে। তাহলে এই জিনিসটার সাথে এই জিনিসটার একটু দ্বন্দ্ব চলে আসলো, মানে মানুষ এটা চুজ করছে যদিও এটার খারাপ দিক আছে। ওকে, তো এই যে একটা কন্ট্রাস্ট নিয়ে আসলো, এটার জন্য আমরা হচ্ছে কন্ট্রাস্ট টাইপের ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা অন দি আদার হ্যান্ড যখন ব্যবহার করব, তখন হচ্ছে সরাসরি বিপরীত জিনিসগুলো আমরা বলতে পারবো। ওকে, এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লিঙ্কিং ওয়ার্ডস ইম্পর্টেন্ট। এবার আসি আমরা কজ অ্যান্ড ইফেক্টের ক্ষেত্রে, খুবই ইম্পর্ট্যান্ট। যখন আমরা কোনো জিনিসের কারণ এবং ওইটার যে প্রভাব, ওইটার যে ফলাফল, কনসিকুয়েন্স আসে, তখন হচ্ছে আমরা এই টাইপের ওয়ার্ড ব্যবহার করতে পারি। প্রথম হচ্ছে রেজাল্টের ওয়ার্ডগুলো আছে, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, মানে ফলাফল কী হতে পারে, হ্যান্স, বিকজ অফ, ডিউ টু, মানে কারণ। এয়ার পলিউশন হ্যাজ ওয়ার্সেন্ড ইন সিটিজ, অ্যাজ এ রেজাল্ট মেনি পিপল সাফার ফ্রম ব্রিদিং প্রবলেমস। এখানে অ্যাজ এ রেজাল্ট নিয়ে আসছে এবং ফলাফল কি হয়েছে এইটা বোঝানোর চেষ্টা করছে। একটা জিনিস খেয়াল করেন, এই টাইপের ওয়ার্ডগুলো কিন্তু আমরা সিম্পলি একটা জায়গায় বসাতে পারতেছি না। বসানোর পর এই জিনিসটার আমরা কি মিন করতেছি, এটা ফলাফল মিন করতেছি, ফলাফলটা কি, এই জিনিসটা আমরা এখানে দিচ্ছি। আগেও দেখবেন যে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করতেছি বা যে ফ্রেজগুলো ব্যবহার করছি, সেটা দ্বারা কী বোঝাচ্ছে ওইটাকে আমরা এক্সপ্লেন করছি। ওকে, এভাবে খেয়াল রাখবেন। এবং আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা এক্সাম্পল দিতে বা হচ্ছে আরও একটু ব্রডলি বলতে, আর একটু স্পেসিফিকভাবে বলতে, আমরা হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, খুবই ইউজফুল দুইটা জিনিস উদাহরণ দেওয়ার ক্ষেত্রে। এই দুইটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করবো আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে। সাচেস, নেমলি, ইন পার্টিকুলার। ইন পার্টিকুলার জিনিসটা আরও ইম্পর্টেন্ট, বিশেষ করে পার্টিকুলারলি বলতে পারি, স্পেসিফিক্যালি বলতে পারি, ব্যবহার করা যায়। Some developing countries, for instance Bangladesh and Nepal, rely heavily on agriculture. ওকে, ফর ইনস্ট্যান্স দিয়ে এখানে হচ্ছে উদাহরণ ব্যবহার করছে বা উদাহরণ দিয়েছে এখানে। তো এবার সে কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা একটু কন্ট্রাস্ট দেখলাম। কন্ট্রাস্ট হচ্ছে আপনার বিপরীত দিক বা বিপরীত আইডিয়া, এবং কম্পেয়ার হচ্ছে এখানে সিমিলার আইডিয়ার ক্ষেত্রে বা হচ্ছে প্রায় একই ধরনের জিনিস। সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, তিনটাই খুব ভালো ফ্রেজ বা ওয়ার্ডস। The number of male students increased slightly. Similarly, female students also showed a rise. মানে দুই জায়গায় হচ্ছে রাইজ করছে, বাড়ছে। প্রথমে হচ্ছে মেলের কথা বলছে এবং তার সাথে সিমিলারলি বলে ফিমেলরাও যে বাড়ছে, এই জিনিসটা তারা এখানে বলছে। এবং সিকোয়েন্স দেখার ক্ষেত্রে মানে তিনটা জিনিস আছে বা তিনটা কারণ আছে। আপনি প্রথম কারণ, দ্বিতীয় কারণ, ফাইনাল কারণ বা তৃতীয় কারণ যেভাবে বলবেন, এভাবে হচ্ছে আমি দেখাতে পারেন। এখানে ভাগ করে দিলাম। ধরুন যে প্রথম কারণে আগে আপনি ফার্স্টলি বলে প্রথম কারণ বলবেন, তারপর সেকেন্ডলি বলে সেকেন্ড কারণ বলবেন, এবং লাস্টলি বা ফাইনালি যে মেইন যে কারণটা আপনি সেটা বলতে পারেন।
অথবা আপনি টু বিগিন উইথ দিয়ে আপনি মেইন জিনিসটা বলতে পারেন, নেক্সট দিয়ে হচ্ছে তারপরের জিনিসটা বলতে পারেন, আফটার দ্যাট দিয়ে আপনি আরও বড় একটা জিনিস বলতে পারেন। তারপর আপনি এটা এখানেও ফাইনালি লাস্টে ব্যবহার করতে পারেন বা আল্টিমেটলি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। একটু দেখি আমরা উদাহরণ। ফার্স্টলি দ্য গভর্নমেন্ট শুড ইনভেস্ট in education. সেকেন্ডলি ইট শুড ক্রিয়েট মোর জবস। মানে এটা ধরুন সলিউশনের কথা বলতে দুইটা সলিউশন আছে। একটা সলিউশনের শুরুতে এরা ফার্স্টলি ব্যবহার করছে এবং আরেকটা সলিউশনের শুরুতে এরা সেকেন্ডলি ব্যবহার করছে, এবং এখানে চাইলে এরা ফাইনালি দিয়ে হচ্ছে এরা যে বিগেস্ট যে সলিউশন আছে ওটাও এরা এখানে বলতে পারতো। ওকে, তো আমরা হচ্ছে সিকোয়েন্স বা অর্ডারিংয়ে কী লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা চাই আমরা এগুলো বুঝতে পারলাম। তো এবার আসি কনক্লুশন এবং সামারির ক্ষেত্রে। কনক্লুশনটা আপনার আইএলস রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে খুবই ব্যবহার করতে হবে, আপনাকে আলাদা একটা প্যারাগ্রাফে রাখতে হবে। অ্যান্ড আপনার স্পিকিং পার্ট 3 তেও আপনার হচ্ছে কনক্লুশন নিয়ে আসতে হবে বা কানেক্ট করতে হবে আপনাকে আগের কোয়েশ্চেনের সাথে। এবং স্পিকিং পার্ট 2 মানে কিউ করে আপনি চাইলে কিন্তু লাস্টে কনক্লুশন বা কনক্লুশন টাইপের কথাবার্তা বলতে পারেন। তো কনক্লুশনের জন্য আমরা বেসিক্যালি ইন কনক্লুশন টু সাম আপ খুব বেশি ব্যবহার করি, ওভারঅল ইন সামারি, এই তিনটা জিনিস আমি সবচেয়ে বেশি ব্যবহার করি, কারণ তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ফর্মাল। আপনি ওভারঅল অল ইন অন এটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। বিশেষ করে স্পিকিং ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তবে রাইটিংয়ের জন্য তিনটা জিনিস হচ্ছে বেশি ব্যবহার করা যায়। তো এক্সাম্পল দেখি। ইন কনক্লুশন, পাবলিক ট্রান্সপোর্ট ইজ বেটার অপশন টু রিডিউস ট্রাফিক অ্যান্ড পলিউশন। ওকে, পরিশেষে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট বেটার অপশন টু রিডিউস ট্রাফিক, মানে এটা কনক্লুশন টাইপের নিয়ে আসছে। হয়তো এই পাবলিক ট্রান্সপোর্ট, ট্রাফিক অ্যান্ড পলিউশন এই টাইপের জিনিস নিয়ে আগে কথাবার্তা বলা হয়েছে, এবং কথাবার্তা শেষে বা শেষের দিকে হচ্ছে তারা এই সেন্টেন্সটা নিয়ে আসছে। ওকে, তো আমরা লিঙ্কিং ওয়ার্ডস কোনটা কথা ব্যবহার করতে হয় আমরা আশা করি এটা বুঝে গেলাম। আমরা যখন এগুলো লিখবো, এসে লিখবো, তখন আমরা আরও ভালো করে এগুলোর ব্যবহার বুঝতে পারবো। বিশেষ করে যে অ্যাড করা, ইনফরমেশন অ্যাড করা, সাপোর্ট অ্যাড করা, এই যে কনক্লুশন, এই যে কন্ট্রাস্ট দেখানো, অন হ্যান্ড অন দি আদার হ্যান্ড, এগুলো খুব বেশি আমরা ব্যবহার করব। ওকে, এবার আমরা একটু মডারেট টাইপের কঠিন জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলা দরকার। তার মধ্যে আপনার রিলেটিভ অ্যান্ড কন্ডিশনাল ক্লসেস আছে, যেগুলো আপনার আইএলস রাইটিংয়ের জন্য অ্যান্ড আপনার স্পিকিংয়ের জন্য এগুলো যদি ব্যবহার করতে পারেন ঠিকঠাক মতো, দেন আপনি কিন্তু একটা ভালো জায়গায় থাকবেন বলা চলে। লেটস টক অ্যাবাউট রিলেটিভ ক্লসেস। রিলেটিভ ক্লস কি? এই যে আমরা ডাব্লু, হোম, হুম, হুইচ, বিশেষ করে এই জিনিসটা, দ্যাট, হুজ, হোয়ার, ওয়েন, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আপনার রিলেটিভ ক্লস। তো এগুলো আপনার কাছে এখন কোশ্চেন মনে হইলেও, মানে এগুলো দিয়ে কোশ্চেন তৈরি করা হইলেও, এগুলো সাধারণত হচ্ছে আপনার একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে একটা বা একাধিক ইনফরমেশন অ্যাড করা যায়, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায় এগুলো ব্যবহার করে। কীভাবে আমরা উদাহরণ দেখবো একটু পরে। তো রিলেটিভ ক্লজগুলো আপনার দুই ধরনের আছে। একটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ। ওকে, এগুলো, এই জিনিসটা কি? যে সকল ক্লজ হচ্ছে ইসেনশিয়াল মিনিংয়ের জন্য, সেন্টেন্সের মিনিংয়ের জন্য এই জিনিসগুলো হচ্ছে খুবই ইসেনশিয়াল। যেমন ধরেন, পিপল হু এক্সারসাইজ রেগুলারলি, হু দিয়ে হচ্ছে এই জিনিসটা নিয়ে আসছে, টেন টু লিভ লঙ্গার। এই যে হু দিয়ে যে পার্টটা এখানে নিয়ে আসলো, হু এক্সারসাইজ রেগুলারলি, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এই মিনিংটার জন্য ইম্পর্ট্যান্ট। এইটা বাদে আমরা চিন্তা করলে পিপল টেন টু লিভ লঙ্গার, জিনিসটা একটু অন্যরকম হয়ে গেল, বা মিনিংটা আপনার অতটা পরিষ্কার হইল না। পিপলের মধ্যে কারা? যারা রেগুলারলি এক্সারসাইজ করে। এবং হু ব্যবহার করে এই পিপলদের মধ্যে কারা, এই জিনিসটাকে আরও স্পেসিফিকভাবে বলা হইল। তাইলে বলতে পারলাম যে এই ডিফাইনিং রিলেটিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ ব্যবহার করার মাধ্যমে কোনো একটা জিনিসকে স্পেসিফিকভাবে বলা যায়, তাদেরকে চিহ্নিত করা যায়, এবং এগুলো আপনার মিনিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এগুলো কখন ব্যবহার করা হয় স্পেসিফিকভাবে বলার জন্য? আমি একটু আগে বললাম, হুইচ পিপল, হুইচ থিংস, বা কখন, কে, এগুলো হচ্ছে খুব ভালো করে স্পেসিফিকভাবে বলা যায়, এবং এই টাইপের সেন্টেন্সগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবার আসি নন ডিফাইনিং রিলেটিভ ক্লসেস। এগুলো হচ্ছে আপনার ক্লসেস, মানে ডাব্লু বা টি দিয়ে যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেন ওয়ার্ডগুলো আছে, সেগুলো ব্যবহার করে বলা হয়েছে। তবে এগুলো আপনার সেন্টেন্সের মিনিংয়ের জন্য অতটা এসেনশিয়াল না, তবে এটা সেন্টেন্সে হচ্ছে ইনফরমেশন অ্যাড করে, এবং যে ইনফরমেশন অ্যাড করে এগুলোর কারণে হচ্ছে এগুলো সেন্টেন্সগুলো অনেকটা ভালো হয়, মানে রিচ সেন্টেন্স হয় এগুলো। উদাহরণ দেখি। টেকনোলজি হুইচ হ্যাজ ডেভেলপড র্যাপিডলি হ্যাজ ট্রান্সফর্মড কমিউনিকেশন। টেকনোলজি, মাঝখানে যে আমাদের রিলেটিভ ক্লজের সিস্টেমটা সেটা হচ্ছে এইটা, মানে সেন্টেন্সটা এটা, এবং পরে এই অংশটা আছে। এখন এইটা বাদে কিন্তু আমাদের একটা মিনিং চলে আসছে, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা দেওয়ার মাধ্যমে আর একটু ভালো হইলো, মিনিংটা আরও স্পষ্টভাবে বোঝা গেল। তো এটা সাধারণত ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে বা জেনারেল স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে
ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বুঝলাম ডিফাইনিং রিলেটিভ ক্লজ হচ্ছে মিনিংয়ের জন্য গুরুত্বপূর্ণ, ওইটাও না থাকলে মিনিং উল্টাপাল্টা হয়ে যাবে, এবং নন ডিফাইনিং হচ্ছে এসেনশিয়াল না, তবে থাকলে আপনার মিনিংটা আরও ভালো হবে। এখন কন্ডিশনাল ক্লজের মধ্যে যাই, বা কন্ডিশনাল যেগুলোকে আমরা বলি, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা আমরা আইএলটিএস রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি এবং স্পিকিংয়ের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। অ্যান্ড এইটার রুলসগুলো জানা থাকলে আপনি রিডিং এবং লিসনিংয়ের ক্ষেত্রেও অ্যাডভান্টেজ পাবেন। যদি এই টাইপের সেন্টেন্স দিয়ে কোশ্চেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে, বা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন থাকে, তাহলে আপনি আগে থেকে গ্রামারের জিনিসটা ডিটেক্ট করতে পারবেন। ওকে, তো কন্ডিশনাল জিনিসটা কি? কন্ডিশন হচ্ছে ডিসক্রাইব করে পসিবিলিটি, হাইপোথেটিক্যাল বা আনরিয়াল সিচুয়েশন। মানে কোনো একটা জিনিস একটা কন্ডিশন দিয়ে যে এইটা করলে এইটা হইতো, এটা হচ্ছে আপনার কন্ডিশনাল জিনিস, যে এই কাজটা করলে এই কাজটা হইতো। এই দুইটার যে একটা এটার সাথে যে এটা কানেক্টেড, বা এটা করলে যে এটা হইতো, এই জিনিসটা বোঝানোর জন্য আপনার হচ্ছে কন্ডিশনাল দেখায়। ঠিক আছে, এটা কি করে? হেল্প এক্সপ্রেস কজেস, ইফেক্টস, কনসিকুয়েন্সেস। কারণ দেখায়, ইফেক্ট দেখায়, ফলাফল দেখায়, বা কনসিকুয়েন্স দেখায়। বিশেষ করে রাইটিং টাস্ক টু ডিসকাশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, স্পিকিংয়ের জন্য ইম্পর্টেন্ট। আমরা জিরো কন্ডিশনাল দেখি। জিরো কন্ডিশনাল হচ্ছে যেগুলো সাধারণত হয় সত্যি, বা যেগুলো সবাই মেনে নেছে, প্রতিষ্ঠিত সত্য। ওকে, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স ডট ডট বা নেসেসারি অংশ, দেন হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, মানে দুইটাই প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে হচ্ছে বলা হয়। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের আমরা টেন্সের মধ্যে বলছিলাম যে আপনার হচ্ছে যেগুলো সাধারণত হয় ওইটাই হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, তো জিরো কন্ডিশনাল কি? ইফ পিপল ইট টু মাচ সুগার দে গেইন ওয়েট। যদি বেশি করে সুগার করা হয়, খাওয়া হয়, তাহলে পরে আপনার ওয়েট গেইন করা হয়, বা শরীরের ওজন বাড়ে। এই জিনিসটা ফ্যাক্ট বা ট্রুথ, এগুলো আপনার প্রতিষ্ঠিত সত্য, মানে এটা করলে এটা হয়। এটা হচ্ছে আপনার জিরো কন্ডিশনাল। ওকে, ইউজ দিস ফর ফ্যাকচুয়াল রিলেশনশিপ, সায়েন্টিফিক স্টেটমেন্টস। ফ্যাকচুয়াল রিলেশনশিপ হচ্ছে একটার সাথে একটা যে কানেক্টেড এই জিনিসটা, এবং সায়েন্টিফিক স্টেটমেন্ট মানে সায়েন্টিফিক্যাল ওই জিনিসটা প্রুফ, এরকম কিছু। রাইটিং টাস্ক টু এর ক্ষেত্রে হচ্ছে আপনার ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা জিরো কন্ডিশনাল বুঝলাম কি? যেটা হচ্ছে জেনারেল ট্রুথ, বা যেটা করলে যেটা হয় এটা সবাই মানে নেছে, যেটা করলে এটা হয়, সেটা হচ্ছে আপনার জিরো কন্ডিশনাল। লেটস টক অ্যাবাউট ফার্স্ট কন্ডিশনাল। এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এইটার স্ট্রাকচারটা কি? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স ডট ডট বা নেসেসারি অংশ, উইল প্লাস বেস। যেহেতু একটা উইল আছে, বুঝতে পারছেন এখানে ফিউচার কানেক্টেড, তাই না? প্রেজেন্ট সিম্পল মানে বর্তমানে সিচুয়েশন, পরের হচ্ছে আপনার ফিউচার সেন্টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ সিচুয়েশন। তাহলে এটা কি? এইটা হচ্ছে রিয়েল এবং পসিবল সিচুয়েশন, মানে এই জিনিসটা করলে এই জিনিসটা হবে, এই জিনিসটা যদি আমরা এখন করি তাহলে পরে এটার ফল আমরা পরবর্তীতে এরকম পাবো। এইটা হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশনাল। দেখেন উদাহরণ, ইফ গভর্নমেন্টস ইনভেস্ট ইন এডুকেশন, সোসাইটিস উইল বেনিফিট। যদি গভর্নমেন্ট এডুকেশনে ইনভেস্ট করে তাহলে সোসাইটি কি করবে? ভালো ফলাফল পাবে। ওকে, তাহলে এটার স্ট্রাকচারটা আপনার খেয়াল রাখবেন, বিশেষ করে যে উইল জিনিসটা এবং প্রেজেন্সিবল জিনিসটা খেয়াল রাখবেন। তো এটা আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর রিকমেন্ডেশন বা সলিউশন দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে ব্যবহার করা যায়। অ্যান্ড লাস্টলি সেকেন্ড কন্ডিশনাল। এটা হচ্ছে হাইপোথেটিক্যাল জিনিস বা ইমাজিনারি সিচুয়েশন। জিনিসটা হচ্ছে এরকম, ধরো যে আমার যদি আলাদিনের চেরাগ থাকতো তাহলে আমি এই 3টা উইশ পূরণ করতাম। আমরা এরকম স্বপ্ন দেখি না মাঝে মাঝে, এটা স্বপ্ন টাইপের কিছু জিনিস যেগুলো সাধারণত বাস্তবে হয় না। হ্যাঁ, এটার স্ট্রাকচার কি? ইফ প্লাস পাস্ট সিম্পল টেন্স। ওকে, মানে ভবিষ্যতের কথা বলতেছে। দেন হচ্ছে উড, মানে হচ্ছে এইটা হইতো, আগের কথাই বলতেছে, কিন্তু এটা হয় নাই আসলে। ইফ আই ওর ইন চার্জ, আমার যদি দায়িত্ব থাকতাম, আমি যদি ক্ষমতায় থাকতাম, আই উড ইনক্রিজ এনভায়রনমেন্টাল ট্যাক্স, আমি এনভায়রনমেন্টাল ট্যাক্স হচ্ছে বাড়াই দিতাম। কিন্তু ভাই তুই তো ক্ষমতায় নাই, তুই এটা করতেই পারবি না। ওকে, জাস্ট তোরা একটা ইমাজিনেশন এগুলো। ওকে, তো এটা সাধারণত আপনার হাইপোথেটিক্যাল সলিউশন বা এক্সপ্রেসিং অপিনিয়ন ক্ষেত্রে আপনার স্পিকিংয়ে খুব রেয়ার। যদি এই টাইপের কোশ্চেন করে আপনার পাস্ট এক্সপিরিয়েন্সে আপনার এটা কীরকম ছিল, এই টাইপের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি ব্যবহার করা হয় না। প্রথম এবং দ্বিতীয় অংশটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি ব্যবহার করা, বিশেষ করে এই জিনিসটা রিকমেন্ডেশন বা সলিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝলাম যে জিরো কন্ডিশনাল কি, ফার্স্ট কন্ডিশনাল কি, সেকেন্ড কন্ডিশনাল কি। ওকে, আপনারা যখন রেকর্ডিংটা দেখবেন তখন তো বুঝতেই পারবেন, এবং আশা করি আপনারা যে এখন থেকে ভালো করে বুঝে যান, তাহলে আপনাদের স্লাইডের পিডিএফটা দেখলে আশা করি ক্যাচ করতে পারবেন জিনিসটা, আর এক্সপ্লেনেশন দরকার হবে না আপনাদের ইনশাল্লাহ। হুম, তো আমাদের গ্রামার পার্ট কিন্তু এখানে শেষ, এখানেই শেষ। ঠিক আছে, আমাদের আর গ্রামার নিয়ে সেরকম আলোচনা করার কিছু নাই।
যদি খুব ক্রিটিক্যাল জিনিস মাঝে আসে সেটা আমি এক্সপ্লেইন করে দেব, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে জিনিসগুলো বললাম ভাই, এই জিনিসগুলো যদি আপনি শিখতে পারেন বা আপনি ঠিক জায়গায় ঠিক রাখতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনার গ্রামাটিক্যাল জিনিস নিয়ে সেরকম চিন্তা করতে হবে। ওকে? প্রিপোজিশনে কয়েকটা জিনিস বলছি। আগের যে ক্লাসে আমরা টেন্স নিয়ে কথা বলছি, আর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলছি। আজকে আর্টিকেল এগুলো নিয়ে কথা বলছি। এগুলোর ব্যবহারটা ভালো করে জানলেই আমার মনে হয় যে আপনাদের সেরকম সমস্যা হবে না। আমি মনে করি অন্তত। তো আসেন আমরা আজকে রাইটিং টাস্ক 2 এর ভোকাবুলারি সম্পর্কে জানি। আমরা আগের দিন রাইটিং টাস্ক 1 এর ভোকাবুলারি সম্পর্কে জানছিলাম। আমি বলছিলাম যে আপনারা যদি ওইগুলো শিখে রাখেন, মুখস্থ করে রাখেন, আপনারা বেনিফিট পাবেন এক্সট্রা যখন আমরা রাইটিং টাস্ক 1 দেখাবো বা লিখব। তো আমরা এখানে এগুলো হচ্ছে ফ্রেজ আকারে জানবো, এবং একটা ওয়ার্ড করে না জেনে আমরা ফ্রেজ আকারে জানলে আসলে কনটেক্সটটা কি এটা ভালো করে বোঝা যায়, এবং কনটেক্সটের সামনে আসলে এই ফ্রেজগুলো আমাদের মাথায় চলে আসে। তো অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে আমাদের ফ্রেজ কি আছে, ইন মাই অপিনিয়ন, ফ্রম মাই পার্সপেক্টিভ, দুইটাই খুব ভালো জিনিস ব্যবহার করা যায় আমার মতে, আমার দৃষ্টিকোণ থেকে। আপনি যেটা মনে করেন বা আপনার যে সাইডটা রয়েছে এটা বলবেন। ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট। ওকে, কেউ কি বলতে পারো এটা কি অ্যাক্টিভ আকারে আছে নাকি প্যাসিভ আকারে আছে? রুষার সাহেব বলেন। Maybe active. Widely believed that. আচ্ছা, এইটুকু চিন্তা করেন। Active. না, এটা হচ্ছে আপনার প্যাসিভ আকারে আছে। কারণ দেখেন যে বি ভার্বের সাথে পরে সাধারণত হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকে, তাই না? তো বি ভার্বের পরে আমরা যখন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা নিয়ে আসবো, তখন হচ্ছে আমাদের প্যাসিভ জিনিসটা হবে। আমি একটু আগেই কিন্তু একটি প্যাসেজের মধ্যে এই এক্সাম্পলটা নিয়ে আসছিলাম যে আপনার হচ্ছে ফর্মাল স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে বা ফর্মাল জেনারেল কথা বলার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। যাই হোক, ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট, বেশিরভাগ বিশ্বাস করে যে, কি বিশ্বাস করে? হতে পারে যে অনেকে বিশ্বাস করে যে আপনার সোশ্যাল মিডিয়া ইউজ করলে পোলাপান নষ্ট হয়ে যায়। ওকে, সাম পিপল আর্গু দ্যাট, কি আর্গু করে? ওয়েল আদার্স বিলিভ দ্যাট, এখানে হচ্ছে আপনার কাউন্টার আর্গুমেন্ট থাকবে। মানে একদল মানুষ একটা জিনিস বিশ্বাস করে যে অনলাইন লার্নিং গুরুত্বপূর্ণ, আর একদল বিশ্বাস করে যে না, অনলাইন লার্নিং গুরুত্ব নাই কোনো। ওকে, তো দুইটা জিনিসকে আমরা এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে দুইটা অপিনিয়নকে একসাথে নিয়ে আসার ক্ষেত্রে আমরা সাম পিপল আর্গু দ্যাট ওয়েল আদার্স বিলিভ দ্যাট, ওকে, নিয়ে আসতে পারবো। পার্সোনালি আই বিলিভ দ্যাট, এইটা আপনার এটার সাথেও গুরুত্বপূর্ণ, তবে এটাও ব্যবহার করতে পারেন যে আপনি কোন দিন বিশ্বাস করেন বা আপনি কোন পক্ষে আছেন। এক্সাম্পল দেখি আমরা। ইন মাই ভিউ টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড আওয়ার কোয়ালিটি অফ লাইফ। ধরুন যে আপনার এখানে নিয়ে আসছে। ইন মাই ভিউ, ফর মাই পার্সপেক্টিভ, একই জিনিস। ওকে, টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড আওয়ার কোয়ালিটি অফ লাইফ, মানে আমার অপিনিয়নটা এখানে দিয়েছে। কজ ইফেক্টের জন্য কিছু ভোকাবুলারি আছে, ভোকাবুলারিগুলো গুরুত্বপূর্ণ, আপনারা একটু দেখে নেবেন। ডিউ টু, বিকজ অফ, গুরুত্বপূর্ণ, অ্যাজ এ রেজাল্ট অফ, লিড টু, এই জিনিসটা অনেকবার ব্যবহার করবো আমরা ইনশাল্লাহ। রেজাল্ট ইন, কজ, ব্রিং অ্যাবাউট, কন্ট্রিবিউট টু, প্রিপোজিশনটা খেয়াল রাখবেন, কন্ট্রিবিউটের পরে টু হয়। ওকে, প্রবলেম সলিউশন ক্ষেত্রে ইস্যু, ডিফিকাল্টি, চ্যালেঞ্জ, অবস্টাকল, ড্রব্যাক, খুব ভালো ভালো ভোকাবুলারি কিন্তু এগুলো, ঠিক আছে? এখানে দেখেন কিন্তু প্রবলেম ব্যবহার করে নাই, কারণ প্রবলেম খুবই নর্মাল একটা ওয়ার্ড। এখানে ইস্যু ব্যবহার করছে, ডিফিকাল্ট ব্যবহার করছে, চ্যালেঞ্জ ব্যবহার করছে। ওকে, সলিউশনের ক্ষেত্রে মিজুর, অ্যাপ্রোচ, রিমেডি, স্ট্র্যাটেজি, ইনিশিয়েটিভ, বা এখানে হচ্ছে অ্যাড্রেসও বলা যেতে পারে। ওকে, এই টাইপের ভালো ভালো ভোকাবুলারি কিন্তু এখানে, ও সরি, ভার্ব এখানে এসছে আর কি সলিউশনের মধ্যে। অ্যাড্রেস, ট্যাকল, ওভারকাম, সলভ, মিটিগেট, খুবই সুন্দর ওয়ার্ড এগুলো। এগুলো খেয়াল রাখবেন। সলভ কম ব্যবহার করবেন, সলভ খুবই কমন হয়ে যায়। টু ওভারকাম, ট্যাকল, অ্যাড্রেস, মিটিগেট, এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন ভাই, কারণ এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করব। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি কি ভোকাবুলারি ইউজ করতে পারি? এখানে বেনিফিট, পজিটিভ অ্যাসপেক্ট, স্ট্রেংথ, মেরিট, কোনটার কি অর্থ দেওয়া আছে এখানে, ড্রব্যাক, ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা, ডাউনসাইড, নেতিবাচক দিক, নেগেটিভ অ্যাসপেক্ট, লিমিটেশন, সীমাবদ্ধতা, নেগেটিভ অ্যাসপেক্ট হচ্ছে নেতিবাচক, যে ডাউনসাইড হচ্ছে আপনার নেতিবাচক দিক বা হচ্ছে খারাপ দিক বলা যেতে পারে। ফ্রেজ আছে সুন্দর, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস ইজ দ্যাট, একটা মেইন অ্যাডভান্টেজ বা ভালো যে দিকটা বা ভালো যে সুবিধা, যে জিনিসটা ধরেন যে অনলাইন লার্নিংয়ে যে ভালো সুবিধা, সেটা হচ্ছে আপনি এখানে ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন, বাসায় বসে পড়াশোনা করতে পারতেছেন। ওকে, যে কোনো জায়গায় পড়াশোনা করতে পারতেছেন।
ওকে, হাউএভার দেয়ার আর সার্টেন ড্রব্যাকস টু কনসিডার। এখানে ড্রব্যাক দিয়ে হচ্ছে আপনার সেন্টেন্স তৈরি করছে। যাই হোক, এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এক্সাম্পল এবং সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু কিছু ভোকাবুলারি ফ্রেজ ব্যবহার করব। তার মধ্যে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স গুরুত্বপূর্ণ, সাচ অ্যাজ নেমলি, টু ইলাস্ট্রেট দিস পয়েন্ট। আমরা একটা পয়েন্ট নিয়ে বলছি বা একটা বেনিফিট নিয়ে বলছি, বেনিফিটটাকে আমরা আরও ডিসক্রাইব করতে চাচ্ছি। টু ইলাস্ট্রেট দিস পয়েন্ট, তারপর আমরা বেনিফিটকে আরও ডিসক্রাইব করব। ভালো ফ্রেজ। এ গুড এক্সাম্পল অফ দিস ইজ, ওকে, এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমরা সরাসরি ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স ছাড়াও এটা ব্যবহার করতে পারি। দেখেন, ফর ইনস্ট্যান্স ব্যবহার করে এখানে এক্সাম্পল কি দিচ্ছে, ফর ইনস্ট্যান্স অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম মেক্স এডুকেশন অ্যাক্সেসিবল টু অল। যদি এটা এক্সাম্পলটা একদম জেনেরিক হয়ে গেছে, আমরা ভালো ভালো এক্সাম্পল দেওয়া শিখবো। সামারি করার ক্ষেত্রে আমরা একটু আগে বলছি সামারি, ইন সামারি টু কনক্লুশন। ওকে, ইন কনক্লুশন টু সাম আপ টু কনক্লুড, সুন্দর। ওভারঅল ইট ক্যান বি সেইড দ্যাট, এটাও একটা ভালো ফ্রেজ। ওভারঅল ইট ক্যান বি সেইড দ্যাট, সামগ্রিকভাবে এটা বলা যায় যে আপনার অনলাইন লার্নিংয়ের সুবিধা অসুবিধা দুইটাই আছে। টেকিং এভরিথিং ইন্টু কনসিডারেশন, এইটাও একটা সুন্দর ফ্রেজ হয়ে গেছে। ওকে, ইন সামারি দ্য এভিডেন্স সাজেস্ট দ্যাট, এভিডেন্স বেসড হয়ে গেল, মানে আগের যেগুলো বলছেন কিছু আপনি রিসার্চ এখানে নিয়ে আসছেন, কিছু এক্সাম্পল নিয়ে আসছেন, তো সেই অনুযায়ী আপনি বলতে চাচ্ছেন এগুলো। এখানে কিছু আমি একটু রাখার চেষ্টা করছি যে অ্যাডভান্স কিছু একাডেমিক ভোকাবুল যেগুলো হচ্ছে ব্যান্ড 7। ব্যান্ড 7 এখানে নিশ্চিতভাবে না বলা গেলে ওই ভোকাবুলারিগুলো যে ভালো সেগুলো হচ্ছে এখানে নিয়ে আসছি। ডেমনস্ট্রেট, প্রদর্শন করা, প্রমাণ করা, কোনো একটা জিনিসকে আমরা চাইলে আরও একটু স্পেসিফিকভাবে বলতে বা আরও একটু এক্সপ্লেন করতে ডেমনস্ট্রেট ব্যবহার করতে পারি। এমফ্যাসাইজও বলতে পারি আমরা আরেকটা জিনিস, যে কোনো একটা পার্টিকুলার জিনিসকে আমরা এমফ্যাসাইজ করে ওইটাকে এক্সপ্লেন করলাম। হাইলাইট করো একই জিনিস, ইলাস্ট্রেট একই জিনিস, সিগনিফাই একই জিনিস, মানে অনেকগুলো আইটেমের মধ্যে কোনো একটা নির্দিষ্ট আইটেমকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, ফোকাস দিয়ে এটাকে এক্সপ্লেন করতেছি, সেগুলোর ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এগুলোরও হচ্ছে আপনার অর্থ এখান দেওয়া আছে, কিছু ফ্রেজ আছে। তো ইস দিস ডেমনস্ট্রেট দ্য ইম্পর্টেন্স অফ, আপনি হচ্ছে একটা স্টেটমেন্ট বললেন অনলাইন লার্নিংয়ে ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, তারপর দিস ডেমনস্ট্রেট দ্য ইম্পর্টেন্স অফ, এই যে ফ্লেক্সিবিলিটি বলছেন, এই ফ্লেক্সিবিলিটির গুরুত্বটা কি, এইটা আপনি এই ডেমনস্ট্রেটের মাধ্যমে এই ফ্রেজটা ইউজ করলেন। ওকে, ইট ইজ এভিডেন্ট দ্যাট এ টেকনোলজি ইনোভেশন প্লেস ক্রুশাল, ইট ইজ এভিডেন্ট দ্যাট, এটা হচ্ছে আপনার এখানকার যে ফ্রেজটা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। কিছু অ্যাডজেক্টিভ আছে গুরুত্বপূর্ণ, ক্রুশাল, সিগনিফিক্যান্ট, কনসিডারেবল, এভিডেন্ট, রিমার্কেবল, খুবই ভালো ভালো ওয়ার্ডস এগুলো। নাউন আছে ইমপ্লিকেশন, ফিনোমেনন, পার্সপেক্টিভ, প্রপোর্শন, অ্যাজাম্পশন, অনুমান। ওকে, এগুলো আপনারা মুখস্থ রাখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যেগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি। সেম জিনিস আবার এখানে আছে, আমরা এগুলো নিয়ে হয়তো আগে কথা বলে ফেলছি। ওকে, জাস্ট একটু মিলিয়ে নেবেন যেগুলো আপনারা জানেন কিনা। এবার স্পিকিংয়ের ভোকাবুলারির মধ্যে আসি, কিছু কনটেক্সট অনুযায়ী কিছু ভালো ভালো ফ্রেজ আছে এখানে। গো অন ভ্যাকেশন, গো টু ভ্যাকেশন না দিয়ে গো অন ভ্যাকেশন দেবেন, এটা মাথায় রাখবেন। প্ল্যান এ ট্রিপ, ওকে, ভ্রমণের পরিকল্পনা করা। প্ল্যান টু ট্রাভেল এসে প্ল্যান এ ট্রিপ জিনিসটা ভালো যায়, বিশেষ করে এই টাইপের ওয়ার্ডের ক্ষেত্রে। বুক অ্যাকোমোডেশন, ম্যানেজ অ্যাকোমোডেশনে বুক অ্যাকোমোডেশন ব্যবহার করবেন, মানে এই জিনিসটা মাথায় রাখবেন যে এই কনটেক্সটে এটা ব্যবহার করতেছে এবং এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডটা যায়, এভাবে আপনার রাখার চেষ্টা করবেন। এক্সপ্লোর নিউ প্লেসেস, হ্যাঁ, নিউ প্লেসগুলো এক্সপ্লোর করা, এক্সপ্লোর ওয়ার্ডটাই সেটা সবচেয়ে ভালো যায়। আপনি যদি বলেন যে ভিজিট নিউ প্লেস, এটা পরিবর্তে এক্সপ্লোর জিনিসটা ভালো যায়। ওকে, এটা হচ্ছে পার্থক্য আর কি, আমি এই ভোকাবুলারিগুলো এই জন্য রাখছি। ট্রাই লোকাল ফুডস, ইট লোকাল ফুডের জায়গায় আপনি ট্রাই লোকাল ফুড দিলে জিনিসটা ভালো যায়। মিট নিউ পিপল, ওকে। আবার দেখেন এখানে হচ্ছে ব্রিথ টেকিং ভিউ, মনোমুগ্ধকর দৃশ্য। আপনি ট্রাভেল হোল্ডিং নিয়ে কথা বলতেছেন, আপনি চাইলে এগুলো বলতেই পারতেছেন। সিনিক বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, টুরিস্ট অ্যাট্রাকশন, পর্যটন স্থল, এগুলো কিন্তু আপনি ফোর্স করা লাগতেছে না, আপনার যে কোশ্চেন করা হবে রিলেটেড, আপনি এগুলো বলতে পারেন অটোমেটিক্যালি। ওকে, জাস্ট আপনাকে এগুলোর মিনিং জানতে হবে। ট্রাভেল আফটার, বিদেশ ভ্রমণ, কালচারাল এক্সপিরিয়েন্স, সাংস্কৃতিকতা, ট্রাভেল ইটিনারি, ভ্রমণের পূর্ব নির্ধারিত পরিকল্পনা। এক্সাম্পল দেখবেন, দেখবেন যে আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এগুলো হচ্ছে আপনার সম্ভবত ইডিয়মস টাইপের। হিট দ্য রোড, পথে নামা। এ ওয়ান্স ইন এ লাইফ টাইম, অনন্য এবং অস্মরণীয় অভিজ্ঞতা। এই দেখেন এই যে ইডিয়মসটা আপনি এখানে ইজিলি ব্যবহার করতে পারবেন যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার রিসেন্টলি কোনো জায়গায় ভ্রমণ করছেন কি না। এই ইডিয়মসটা ব্যবহার করতে আপনাকে ফোর্স করা লাগতেছে না। দেখেন স্পিকিংয়ের ক্ষেত্রে আপনাকে 10-12টা ইডিয়মস ব্যবহার করতে হচ্ছে না ভাই, আপনি নোটেবল 2টা
বা সর্বোচ্চ ৩টা ইডিয়ম ব্যবহার করতে পারলেই এক্সামিনার বুঝবে যে আপনি ইডিয়মস ব্যবহারে ফ্লেক্সিবিলিটি আছে, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। ওকে? অফ দ্য বিটেন ট্র্যাক, প্রচলিত পথের বাইরে বিশেষ স্থান ঘুরে দেখা। আপনি অফ দ্য বিটেন ট্র্যাকে গেছিলেন। ওকে? কারণ আপনি চাচ্ছেন যে ওখানকার মানুষজন কিরকম দেখার জন্য। আবার সেই সেম ভোকাবুলারি এখানে আসছে। হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে একটা কমন হচ্ছে কোশ্চেন করে, কোশ্চেন টাইপ স্পিকিং ক্ষেত্রে ব্যবহার করে। মেইনটেইন ব্যালেন্সড ডায়েট, সুষম খাদ্য গ্রহণ করা, ডু রেগুলার এক্সারসাইজ, স্টে ফিট, খুবই ইজি। মেন্টাল হেলথ, ফিজিক্যাল ফিটনেস, গেট এনাফ স্লিপ। গেট এনাফ স্লিপ, এর আগে আপনি গেট রাখার চেষ্টা করবেন সবসময়। মেন্টাল হেলথ, কমন একটা ওয়ার্ড। অ্যাভয়েড জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, এই জিনিসটা রাখবেন। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, এই ওয়ার্ডগুলো আপনার কাছে সহজ মনে হতে পারে, কিন্তু এগুলো একসাথে ব্যবহার করা, কন্ট্রাস্ট অনুযায়ী ব্যবহার করলে জিনিসটা ভালো হবে। সাফার ফ্রম স্ট্রেস, চাপে ভোগা, ক্যাচ কোল্ড, সর্দি লাগা। ফিল আন্ডার দ্য ওয়েদার, এই জিনিসটা দেখেন, ফিল আন্ডার দ্য ওয়াটার খুবই ভালো একটা জিনিস, অসুস্থ বোধ করা। ওকে, অসুস্থ বোধ করার ক্ষেত্রে আপনি এই জিনিসটা বলতে পারেন। ইন এ গুড শেপ, ভালো শারীরিক অবস্থা। ফিট অ্যাজ ফিডাল, ভালো একটা ইডিয়মস, একেবারে সুস্থ সবল। রান ডাউন, ক্লান্ত বা দুর্বল হয়ে পড়া। ওকে, she works out regularly, so she's as fit as fiddle and full of energy. Okay, অ্যান্ড ফুড অ্যান্ড লাইফস্টাইল নিয়ে আমাদের আর কিছু ভোকাবুলারি আছে। হোমমেড ফুড, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, এগুলো হয়তো আপনি কোনটার মানে কি জানেন এবং কোনটা কখন ব্যবহার করতে হয় জানেন, বলে দেওয়ার কিছু নাই। ব্যালেন্সড মিট, সুষম খাদ্য, আমরা ব্যালেন্স মিট, সুষম খাদ্য নিয়ে আরেকটা ওয়ার্ড পড়ছিলাম, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। নিউট্রিশিয়াস ফুড, ভেজিটেরিয়ান অপশন। কুক ফ্রম স্ক্র্যাচ, পুরোটা নিজে রান্নার করা, ভালো একটা ইডিয়মস। হ্যাভ এ সুইট টুথ, মিষ্টি খাবারের প্রতি আসক্তি থাকা। ইট আউট, বাইরে যাওয়া, এগুলো কিন্তু ব্যবহার করা যায় ইজিলি। গ্রাব এ বাইট, ঝটপট কিছু খাওয়া। মাই মাউথ ইজ ওয়াটারিং, আমার মুখে জল আসছে। আপনি এক্সপিরিয়েন্স বলতেছেন যে কোনো একটা ফুডের কথা, আপনি ইন্ডিয়া গেছিলেন, একটা ফুড ট্রাই করতেছিলেন, এটা দেখে আপনার মুখে জল আসছিল, এটা লুকিং দেখে ইজিলি ব্যবহার করতে পারবেন এই জিনিসটা। ফিন্ডার লেকিং গুড, ওইটা হচ্ছে অনেক ভালো ছিল, সুস্বাদু ছিল, অসাধারণ ছিল, আপনি ইজিলি ব্যবহার করতে পারতেছেন। ওকে, দেখেন আমি যে ভোকাবুলারিগুলো এখানে দেখালাম, এখানে ফ্রেজ আছে, ইডিয়মস আছে, কানেক্টেড স্পিচ, সরি, আপনার কোলোকেশনস আছে, মানে যে ওয়ার্ডগুলোর সাথে বসে আর কি সবসময়, ওইটা হচ্ছে কোলোকেশন বলে। তো এই টাইপের জিনিসগুলো আপনাকে ফোর্স করে নিয়ে আসতে হবে না। আপনি যদি কনটেক্সট পান, তাহলে আপনি ওই ইডিয়মসটা, ওই ভোকাবুলারি বা ফ্রেজগুলো আপনি ওইখানে ইজিলি বসে ফেলতে পারবেন। ওকে, এইটাই হচ্ছে আপনার কনটেক্সট অনুযায়ী ভোকাবুলারি শেখার বিউটি। আমরা যখন স্পিকিং প্র্যাকটিস করব, তখন আপনাদের কীভাবে কনটেক্সট ওয়াইজ সেন্টেন্স দিব, সরি কোয়েশ্চেন দিব, যে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই কনটেক্সটের ওয়ার্ডগুলো এখানে ব্যবহার করেন। সেগুলো ফোর্স করেই হোক, বা হচ্ছে আপনার আগে থেকে মুখস্থ থেকে, বা আপনি বুঝে বলেন না কেন, কারণ এগুলো যখন আপনি ব্যবহার করতে পারবেন, তখন অটোমেটিক্যালি আপনার ফ্লুয়েন্সি জিনিসটা না, আপনার যে লেক্সিক্যাল রিসোর্স, এই জিনিসটা ইমপ্রুভ হবে, আপনি সেখানে একটা ভালো মার্ক পাবেন। ওকে, এবং দেখেন এই ভোকাবুলারির মধ্যে আমি অ্যাডভান্স কোনো ভোকাবুলারি নিয়ে আসার চেষ্টা করি নাই, সিম্পলের মধ্যেই, তবে সহজভাবে ব্যবহার করা যায় এই জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করছি। ওকে, আর রাইটিং ভোকাবুলারির মধ্যে 90% ভোকাবুলারি শিখবেন, স্পিকিংয়ের মধ্যে 75% মিনিমাম শিখবেন। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন থাকবে। তো ভোকাবুলারি অ্যান্ড গ্রামার নিয়ে মোটামুটি আমার লেকচার দেয়া এখানে শেষ। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে গ্রামার ভোকাবুলারি নিয়ে আপনারা এখন বলতে পারেন। মুনাপু কি আসছেন? মুনাপু আজকে অনুপস্থিত। যাই হোক, গ্রামার ভোকাবুলারি নিয়ে আপনাদের কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আমি আছি, সমস্যা নাই। কারো কোনো কোয়েশ্চেন নাই? কোয়েশ্চেন থাকুক না থাকুক, কিন্তু আমি আপনাদের কাছ থেকে যেটা আশা করতেছি, এটার জন্য আমি পাই। ঠিক আছে? এগুলো আপনারা ঠিকঠাক জায়গার জন্য ব্যবহার করতে পারেন। এগুলো খুব কঠিন জিনিস না, এবং আমি যেভাবে এক্সপ্লেন করলাম গ্রামাটিক্যাল রুলসগুলো, না বুঝলে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করবেন, গ্রুপেও জিজ্ঞাসা করবেন। আমরা একজন আরেকজনকে হেল্প করার জন্য সদা প্রস্তুত। ওকে? তো কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে আজকের ক্লাসটা শেষ করতে পারি। ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইনবক্সে বলতে পারেন বা গ্রুপে বলতে পারেন। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।